শুধু দর্শক, দ্য ইনক্লুসিভ প্রেজেন্স টক স্টেশন লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মিরহাজুল শিবলি। শুধু দর্শক, আপনারা জানেন ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা গণমাধ্যমের মাধ্যমে আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তাপ বিরাজ করছে এই মুহূর্তে। এখনো যদিও আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়নি, কিন্তু প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, কথা বলছেন। এমনই এক পরিস্থিতি চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ঠিক সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে আজকে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আজকেও আমরা ডাকসু নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় ছাত্র জীবনের সংকট, স্বপ্ন ও সমাধানের ডাকসু। আসলে ডাকসু একজন শিক্ষার্থীর জীবনে কি সংকটের আসলে সমাধান করতে পারে, সেই সব বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন তিনজন অতিথি। আমাদের সাথে আজকে যুক্ত আছেন জনাব নাইম হাসান হৃদয়। এবছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব নাইম হাসান হৃদয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন একজন হল সংসদের নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মনোয়ার হোসেন প্রান্ত। তিনি শুধু দর্শক, তিনি মাস্টারদা সূর্য সেন হল সংসদ নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রান্ত, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সাদিয়া মাসুদ মমো। মমো এবছর ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হল সংসদে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মমো, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিবলি ভাইকে এবং ধন্যবাদ টক স্টেশনকে। আমি সামিয়া মাসুদ মমো আপনাদের সাথে আছি। ধন্যবাদ মমো আপনাকে। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমরা প্রথমেই যেতে চাই এবারে ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থী জনাব নাইম হাসান হৃদয়। নাইম ভাই, আশা করি আপনি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। নাইম ভাই, প্রথম প্রশ্নটি আপনার কাছে। ডাকসু নির্বাচনে আপনার স্লোগান আপনি নির্ধারণ করেছেন ৭১ ও ২৪-এর স্পিরিটে পূর্ণ স্বায়ত্তশাসিত শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়া আপনার ওয়াদা। আপনার ওয়াদাটা যদি দর্শকদেরকে একটু ব্যাখ্যা করে বলতেন। এই মানে ধরেন ৭১ এবং ২৪-এর স্পিরিট বলতেই বা আপনি কি বুঝিয়েছেন, আবার পূর্ণ স্বায়ত্তশাসিত শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস আপনি যে টার্মটি ইউজ করেছেন, আসলে মানে পূর্ণ স্বায়ত্তশাসিত শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বলতে আসলে কি বোঝাতে চাইছেন, এটা ভাই আমরা একটু বুঝতে চাই আর কি। জনাব নাইম হাসান হৃদয়। জি, ধন্যবাদ শিবলি। এখানে প্রথমত হচ্ছে যে আমি মোহাম্মদ নাইম হাসান, এইবার হচ্ছে যে অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেল থেকে হচ্ছে সহসভাপতি পদে আমি নির্বাচন করছি। আমার এই প্যানেলের নামটা হচ্ছে যে আমরা এই প্যানেলের প্রত্যেকটি সদস্য মিলে এবং আমাদের যে সংগঠনের সবাই একত্রিত হয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটা ঠিক করেছি। এই যে অপরাজয় ৭১ এবং ২৪, আমাদের যে পট পরিবর্তন, যে মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে আমাদের যে সকল গণতান্ত্রিক যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোর যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা এখন পর্যন্ত কোন আন্দোলনের পরবর্তীতেই কিন্তু আমরা এখন পর্যন্ত বাস্তবায়িত হইতে দেখিনি। ৭১ আমরা আমাদের জাতীয়তাবাদী যে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, যে আমরা বাঙালি জাতিগতভাবে আমরা হচ্ছে যে স্বাধীন চেতা এবং আমাদের যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যও কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালে কিন্তু আমরা দেখিনি যে সেই লক্ষ্যে আমরা দেশ কিংবা আমাদের ক্যাম্পাস শিক্ষার দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটেছি। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ধরেন যে একদল তো ৭১-কে বিক্রি করে গেছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই ৭১-কে বিক্রি করার চেষ্টা, মানে ২৪-কে, দুঃখিত, ২৪-কে আবার বিক্রি করার চেষ্টা করছি। সবাই আসলে যে এই যে বেচা বিক্রির যে জায়গাটা, এই যে ৭১-কে নিয়ে ২৪-কে নিয়ে যে বেচা বিক্রির জায়গাটা বা চেষ্টাটা চালাচ্ছে, আমরা আসলে ৭১-কে নিয়েও আমরা বেচা বিক্রির মধ্যে নাই, ২৪-কে নিয়েও আমরা বেচা বিক্রির মধ্যে নাই। আমরা ২৪ যেই আকাঙ্ক্ষা নিয়ে সংগঠিত হয়েছে, যে ফেসিবাদ বিরোধী এবং ক্যাম্পাসে, বিশেষ করে ক্যাম্পাসে গণরুম, গ্যাস্ট রুম এবং একটা ফেসির যে
রাজনৈতিক দল, তাদের যে নির্যাতন নিপীড়ন বিরোধী একটা ক্যাম্পাস এবং সকলের জন্য বৈষম্যহীন একটা ক্যাম্পাস আমরা করতে চেয়েছি। সেই আকাঙ্ক্ষার জায়গাটুকু আমরা হচ্ছে যে ধারণ করি এই অদম্য 24, অপরাজয় 71 ও অদম্য 24 আমরা নামকরণে আমাদের প্যানেলটা হচ্ছে যে সামনে রেখেছি। আর পূর্ণ স্বায়ত্তশাসনের বিষয়টা যদি আমি এখানে উল্লেখ করি, ধরেন আমাদের বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আদতে এটা কতটুকু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা হচ্ছে যে আমি আপনি আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা কিংবা যারা হচ্ছে যে সাবেক, প্রত্যেকে এটা অনুভব করে গিয়েছেন। এখন আমরা করছি, কিংবা ভবিষ্যতে হচ্ছে যে আমাদের যারা অনুজ আসবেন, ভবিষ্যৎ প্রজন্ম, তারাও হচ্ছে যে হয়তো যদি এইভাবেই চলতে থাকে তারাও এটা ফেস করবেন। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে শিক্ষার্থীদের যে অটোনমি, শিক্ষার্থীদের যে স্বায়ত্তশাসন, যে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেটা চাচ্ছে, তাদের ক্যাম্পাস তাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে যে যেরকমটা ক্যাম্পাস চাচ্ছে, সেই আলোকেই সেই আঙ্গিকেই আমরা হচ্ছে যে ক্যাম্পাসটাকে এই ডাকসুর মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই। এই ডাকসু নির্বাচন কিন্তু শিক্ষার্থীদের একটা ভয়েস। দেখবেন যে আমাদের সিন্ডিকেট মিটিং কিংবা সিনেট মিটিং এর মাধ্যমে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হচ্ছে যে আমাদের একাডেমিক নন একাডেমিক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমি বলতে চাই যে এই যে ডাকসু নির্বাচনটা না দিয়ে রাখার মাধ্যমে, এটা যে প্রত্যেক বছর বছর যে হচ্ছে না, সেই জায়গা থেকে হচ্ছে যে শিক্ষার্থীদের যে ভয়েসটা, সেই ভয়েসটা আসলে ওই জায়গায় যাচ্ছে না, পৌঁছাচ্ছে না। যে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমরা আমাদের ক্যাম্পাসটাকে এই আলোকে চাই, সেই ভয়েসটা হচ্ছে যে সেখানে আমরা পৌঁছাইতে পারতেছি না। তো সেই জায়গা থেকে হচ্ছে যে আমি বলবো যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার যে লক্ষ্যটা, সেটাকে আমি হচ্ছে যে পূর্ণ স্বায়ত্তশাসিত একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করার প্রতিষ্ঠা বা ওয়াদা করেছি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, এখানে পরিষ্কার। আমরা আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু যেতে চাই জনাব মনোয়ার হোসেন প্রান্ত, আপনার কাছে। প্রান্ত, আশা করি আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছেন। প্রান্ত, আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে, গত 8ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মানে আপনি যে সংগঠনে এই মুহূর্তে যে সংগঠনের সাথে রাজনীতি করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই সংগঠনটি বিভিন্ন হলে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18টি হলে আহ্বায়ক কমিটি দিয়েছে। এবং এই যে 2024 সালের কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে কিন্তু হল কমিটি কিংবা হলের রাজনীতি থাকবে কি থাকবে না, এই ব্যাপারগুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি মানে কি বলবো, এটি শিক্ষার্থীদের মধ্যে দুইটি ভাগ হয়ে গেছে। এক পক্ষের শিক্ষার্থীরা হয়তো বা চাচ্ছে যে ছাত্র রাজনীতি থাকুক কিংবা ছাত্র রাজনীতি চলুক, এবং একটি বড় অংশের শিক্ষার্থী কিন্তু চায় না যে ছাত্র রাজনীতি হল পর্যায়ে থাকুক। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনারা হলে কমিটি ঘোষণা দিয়েছেন, ইতিমধ্যেই আপনারা হলে অবস্থান করছেন, আসলে এই হল কমিটি নিয়ে মানে শিক্ষার্থীদের এই মুহূর্তে আসলে মতামত কি? এই মুহূর্তে আপনি শিক্ষার্থীদের মাঝে আসলে হল কমিটি নিয়ে কি প্রতিক্রিয়া দেখছেন? প্রান্ত, যেহেতু আপনি হলে থাকেন, আমি জানি আপনি এখনো হলে অবস্থান করছেন, আপনি একটু আপনার জায়গা থেকে আমাদের যদি ব্যাখ্যা করেন আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শিবলি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে 17ই জুলাই যে আপনার হচ্ছে যে হলগুলোতে যে রাজনীতি নিষিদ্ধের যে মানে আপনার ইনস্ট্যান্ট যে সই নেওয়া হয়, তো এই সইটা যে শিক্ষক দিয়েছিলেন তিনি মোটামুটি গত 15 বছর আওয়ামী লীগের দালালি করেছেন, এটা সর্বজন বিদিত, আমরা জানি। এখন জিনিসটা হচ্ছে যে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মানে একটা হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, এইটা যে আরেক ধরনের রাজনীতি, এইটা যখন এটা নিষিদ্ধ হয়েছিল তখন এটা স্টুডেন্টরা বুঝে নাই, কিন্তু যখন আপনার হলে এই 5 আগস্টের পরে যখন এটা স্টার্ট হইলো, তখন কিন্তু স্টুডেন্টরা বুঝে গেছে যে আসলে হলে রাজনীতি নিষিদ্ধের নামে কি কি চলছে। প্রতিনিধি টিম, কাউকে সুযোগ করে দেওয়া, এইটা করে দেওয়া, মানে কাজ করার সুযোগ করে দেওয়া ডাকসুকে সামনে রেখে। আর আপনি জানেন যে বাংলাদেশের সংবিধানে 38 অনুচ্ছেদে আপনার যে কথাটা আছে যে প্রত্যেক নাগরিকের পছন্দ মতো রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সাথে এবং ভাবনা বিস্তারের অধিকার রয়েছে। সেই হিসাবে আমি যখন একটা হলে আমার স্টুডেন্ট থাকে, সবাই থাকে, সেইখানে আমি
আমার যে রাজনৈতিক চর্চা সেটা আমি আমাকে যারা আমার সাথে যারা আসতে চায় তাদের সাথে আমি করতে পারি। যারা এখানে আসতে চায় না তাদেরকে বোদার করা, বিরক্ত করা, তাদেরকে জোর করে ডেকে আনা, এই সব রাজনীতি এটা হচ্ছে 17 জুলাই রাতে ওইটা শেষ হয়ে গেছে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন বিপ্লবী, প্রত্যেকটা স্টুডেন্ট তাদের অধিকার সবকিছু নিয়ে সোচ্চার। আমি নিজে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাটা মূলত এই কমিটি নিয়ে, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভীতি ছড়ানো, যেটা 5 আগস্টের পর থেকেই একটা গুপ্ত গোষ্ঠী যারা অনলাইনে শিক্ষার্থী সংসদ এবং বিভিন্ন পেজের মাধ্যমে তারা মানে জিনিসটা প্রতিষ্ঠা করতে চাইছে যে 5 আগস্টের পরেই ছাত্রদল হলগুলো দখল করবে। কিন্তু দেখা গেল না, 5 আগস্টের পরে আমরা হলগুলোতে স্টুডেন্টদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তাদের কাছে আমরা গেলাম। আমরা আমাদের আমাদের যে বাংলাদেশ, যে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছে, তার বাণী, তার যে আচার আচরণ, যেভাবে তিনি মানুষের কাছে গিয়েছেন, আমরা শিক্ষার্থীদের কাছে গিয়েছি এবং আমরা একটা পজিটিভ ব্যাপার মানে তাদের কাছ থেকে একটা পজিটিভ যে সাইন এটা পেয়েছি। তো এখন শিক্ষার্থী হলে যারা স্টুডেন্ট তারা এটা জানে যে আসলে রাজনীতি নিষিদ্ধ করার এই এজেন্ডাটা আসলে হলের ভিতরে কাদের, এটা একদম তারা ক্লিয়ার। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক ভাবে যারা সচেতন শিক্ষার্থী, ঠিক আছে, রাজনৈতিক ভাবে যারা সচেতন শিক্ষার্থী তারা জানে যে আসলে রাজনীতি নিষিদ্ধের রাজনীতিটা কি। আর আমরা চাই রাজনৈতিক সচেতন শিক্ষার্থী রাজনীতি ভাবে কোনো অন্ধত্বে বিশ্বাস না করুক, তারা সচেতন থাকুক। আর আপনি দেখবেন যে এই যে আমাদের যে মানে ফরহাদ সাহেবের, যিনি ছাত্রলীগের হচ্ছে আপনার কমিটিতে পোস্টেড ছিলেন সমাজ কল্যাণ শাখায়, তিনি বলেছেন হলে তাদের ছোট ছোট টিম আছে। আপনি আপনি ছোট ছোট একটা দুইটা টিম না, আপনার প্রত্যেক ব্লকে রুমের যে ব্লক থাকে এই ব্লকে ব্লকে ছোট ছোট টিম আছে। তো তারা কাজ করবে আড়ালে, আর আমরা প্রকাশ্যে আমাদের রেসপন্সিবিলিটির জায়গা দেখিয়ে দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে চাই, সেটা করা যাবে না, কিন্তু গোপনে করা যাবে। এটা এটা এই ধরনের রাজনীতি তো বাংলাদেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সচেতন শিক্ষার্থীরা কোনোদিনই মেনে নেবে না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মনোয়ার হোসেন প্রান্ত। আসবো আপনার কাছে আবারও। আমরা যেতে চাই সামিয়া মাসুদ মমো আপনার কাছে। মমো, গত 22 তারিখে শামসুন্নাহর হল সংসদ নির্বাচনের উদ্দেশ্যে সমমনা প্রার্থীদের নিয়ে, আপনি শুনতে পাচ্ছেন মামা আমাকে? হ্যাঁ, জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সমমনা প্রার্থীদের নিয়ে জাগরণী ঐক্য সংসদ নামে একটি প্যানেল ঘোষণা করেছেন আপনারা। আপনার ভাষ্য মতে প্যানেলের প্রতিটি মেয়েই যার যার ক্ষেত্রে এক একজন স্টার। তো শামসুন্নাহর হল সংসদে এই মুহূর্তে যারা আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে কি একটু এই যে আপনার প্যানেলের যে স্টারডমটা, এটা কি একটু খোলাসা করবেন কিনা? আর আহ, আপনি যদি হল সংসদে নির্বাচিত হয়ে আসেন সেক্ষেত্রে আসলে কি কি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আপনি শিক্ষার্থীদের দিচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। প্রথমে যে কথাটা সেটা হচ্ছে স্টারডমের ব্যাপারটা, সেটা ক্লিয়ার করার ক্ষেত্রে আমরা জাগরণী ঐক্য সংসদ যে প্যানেলটা ঘোষণা করেছি সেখানে প্রথমে আমরা প্রত্যেকে হচ্ছে এখানে যারা আছি তারা স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করা ব্যক্তি। তো পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদেরকে যারা আমরা একসাথে বিগত দিনগুলোতে কাজ করেছি নির্বাচিত হল প্রতিনিধি হিসেবে এবং বিভিন্ন ক্ষেত্রে হলের শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি, তারা একত্রিত হয়ে একটি প্যানেল ঘোষণা করেছি জাগরণী ঐক্য সংসদ নামে। এখানে প্রতিটা মেয়ে প্যানেলের এক একজন তার নিজ নিজ ক্ষেত্রে এক একজন স্টার বলতে আমি বুঝিয়েছি প্রত্যেকটা মেয়ের যে বিভিন্ন ক্ষেত্রে পদচারণা সেই ব্যাপারটা। যে দেখা গিয়েছে যে আমাদের প্যানেলে একজন আছেন সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী, আরেকজন আছেন সাহিত্য সম্পাদক পদপ্রার্থী। তো এইরকম যদি বিভিন্ন পদে বা যে পদগুলোতে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে তাদের যেই কোয়ালিটি আছে, মানুষ তাদেরকে ভোট দিবে কেন? যে তাদের যোগ্যতা নিয়ে আমি যদি কথা বলতে চাই, দেখা গিয়েছে যে আমাদের প্যানেলে যিনি বর্তমানে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আছেন, তিনি তার এলাকার সংগঠনের হচ্ছে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন পুরস্কার, খেতাব এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সম্মাননায় সাংস্কৃতিক ক্ষেত্রে পুরস্কারে ভূষিত হয়েছেন। তো এই উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা মেয়ে যে এক একজন স্টার, সেটা কেন বলেছি, সেটা বলেছি যে প্রত্যেকটা মেয়ে তার নিজ নিজ ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রটাকে সর্বোচ্চ ভাবে প্রায়োরিটি দিচ্ছে এবং ওই ক্ষেত্রে তার নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। এই কারণে হচ্ছে প্রত্যেকটা মেয়েকে আমি আমার প্যানেলে যারা আছে প্রত্যেকটা মেয়েকে আমি এক একজন স্টার বলে থাকি। আর
আরেকটি ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার হল, আমি যদি নির্বাচিত হই জিএস পদপ্রার্থী হিসেবে আছে, যদি জিএস নির্বাচিত হই তখন আমার হলের মেয়েদের সংকট বা সমস্যা সমাধানে আমি কি কি পদক্ষেপ নিব। দেখেন এটা হচ্ছে বলতে গেলে প্রথমে একটা বিষয় বলতে হয় যে আমাদের কিন্তু মানে প্রতিনিধি হিসেবে আমাদের যে কাজটা ছিল যে আসলে প্রশাসনকে বিভিন্ন ব্যাপারে বা বিভিন্ন সমস্যা সমাধানে ক্ষেত্রে আহ তাদেরকে পরামর্শ দেওয়া বা সাহায্য করা, কিন্তু আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন এক অবস্থা হয়েছে যে আমাদের বিশেষ করে মেয়েদের হলগুলোতে আসলে এইখানে এত সংকট, এত সমস্যা যে প্রত্যেকটা সমস্যা আমাদেরকে সমাধানের জন্য এখানে প্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হচ্ছে, বা এই বিষয়টা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে এই বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক। এখন আমি কি কি সংকট বা সমস্যা সমাধান করব সেটা যদি বলতে চাই, প্রথমে বলতে হয় যে মেয়েদের হলে আসলে সমস্যার শেষ নেই। মেয়েদের হলগুলোতে আবাসন সংকট বা সিট সংকট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই আবাসন সংকট, আমাদের নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আমরা পাচ্ছি না, খাদ্যের পুষ্টিগুণ ঠিকঠাক মতো নিয়ন্ত্রিত হচ্ছে না। আমাদের হলে হচ্ছে যারা অনাবাসিক মেয়ে আছে, ছেলেদের হলে তারা আবাসিক অনাবাসিক এবং অন্য হলের ছেলেরাও ঢুকতে পারে, আমাদের হলে দেখা যায় যে অনাবাসিক মেয়েরাই আমাদের হলগুলোতে ঢুকতে পারছে না। আমাদের হলের একটি মেয়েদের হলে বা শামসুন্নাহার হলের যদি আমি বলি, শামসুন্নাহার হলের একটি কমন সমস্যা হচ্ছে আমাদের ওয়াইফাই সংক্রান্ত সমস্যা আর কি, যেটা আসলে কখনোই সমাধান হচ্ছে না। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও সেটা সমাধান হচ্ছে না। তাছাড়াও দেখা যাচ্ছে মেয়েদের হলে আমরা যখন বারবার মানে হল গেট দিয়ে ঢুকতে চাই তখন দেখা যাচ্ছে যে বারবার হচ্ছে আইডি কার্ড দেখানোর একটা বিড়ম্বনা থাকে। মেয়েদের হলে যারা স্টাফ থাকে, পুরুষ স্টাফরা থাকে, তাদেরকে মেয়েদের অনেক সময় চেহারা দেখাতে হয়, এটা অনেক মেয়ের জন্যই বিড়ম্বনার। তো এই ব্যাপারগুলো থেকে মেয়েদেরকে এই সংকটগুলো সমস্যা বা এই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে কাজ করতে চাই বেসিকলি। এর পাশাপাশি আরো অনেক সংকট আছে, অনেক সমস্যা আছে মেয়েদের হলে। আসলে আমি প্রথমেই বললাম যে সমস্যার কোনো শেষ নেই। তো আহ এই সমস্যাগুলো আসলে মেজর সমস্যা, এই মেজর সমস্যাগুলো সমাধান করতে চাই। তাছাড়াও এর পাশাপাশি অন্য যে সমস্যাগুলো আছে, আমাদের রিডিং রুমে হচ্ছে সিট সংকট, আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে লাইব্রেরিতে হচ্ছে রিডিং রুমে হচ্ছে চেয়ার নেই, বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবো। ধন্যবাদ সামিয়া মাসুদ মোমো, আপনার কাছে আসবো আবারও। আমরা আবারও ফিরে যেতে চাই জনাব নাইম হাসান হৃদয় আপনার কাছে। নাইম ভাই, এইখানে আপনার প্যানেল যে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন যে মানে ভোট চাইছে অপরাজেয় ৭১ এবং অদম্য ২৪ নামে, এই যে অদম্য ২৪, অপরাজেয় ৭১, এইগুলো কি শুধুমাত্র মানে রাজনৈতিক ব্র্যান্ডিং, নাকি এইখানে ছাত্র স্বার্থ কিংবা মুক্তিযুদ্ধের আদর্শ সমুন্নত রাখার প্রকৃত প্রতিশ্রুতির সাথে আসলে এই রাজনৈতিক ব্র্যান্ডিং এর সম্পর্কটা কোথায়? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। জি, ধন্যবাদ শিবলি। এখানে আসলে রাজনৈতিক ব্র্যান্ডিং বলতে কিছু নেই। রাজনৈতিক ব্র্যান্ডিং আমাদের অলরেডি ক্যাম্পাসে আমরা আমাদের সংগঠনের অবশ্যই আছে। তো রাজনৈতিক ব্র্যান্ডিং নতুন করে করার কিছু নেই এখানে। আমরা বলতে চাই যে এখন বর্তমান পরিস্থিতিতে আসলে আমরা সকলেই জানি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী একটা যে সংগঠন, সেই সংগঠনকে বিভিন্ন মাধ্যমে হচ্ছে যে অ্যাক্সেস দিয়ে যাচ্ছে, তাদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে ক্যাম্পাসে রাজনীতি করার, কিংবা ডাকসু নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতেও হচ্ছে যে তাদেরকে সরাসরি এখানে অংশগ্রহণ করার একটা সুযোগ দিয়েছে। এইসব করার মাধ্যমে আসলে ওই স্বাধীনতা বিরোধী যে অংশটা বা চক্রটা, সেই স্বাধীনতা বিরোধী চক্রকে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার যে ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে, সেই ঘৃণ্য চেষ্টাকে আমরা রুখে দেওয়ার জন্যই আসলে আমরা এই আমাদের এই নামকরণটা করা হয়েছে। আর এর বাইরে যদি আমি বলি, আসলে আমরা আমরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন বা আপনারা জানেন যে ডাকসুর ইতিহাস মানে স্বাধীন বাংলাদেশে ডাকসুর ইতিহাস মানে জাসদ ছাত্রলীগের ইতিহাস। ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বার ভিপি, জিএস, এজিএস সহ সকল পদ এবং হল সংসদ গুলোতে হচ্ছে যে সর্বাধিকবার হচ্ছে যে নির্বাচিত প্রার্থী ছিল আমাদের জাসদ ছাত্রলীগ থেকে। এখন কেন জাসদ ছাত্রলীগ থেকে আমাদের এত বেশি সংখ্যক হচ্ছে যে নির্বাচিত ক্যান্ডিডেট ছিল? কারণ হচ্ছে যে আমরা আসলে ছাত্র রাজনীতি বলতে আসলে যেটা বোঝায় যে ছাত্রদের স্বার্থে যে রাজনীতিটা, ছাত্রদের অধিকার আদায়ের যে রাজনীতি, সেই রাজনীতি আমরা শুধুমাত্র করি। আমরা কোনো দলীয় লেজর ভিত্তিক রাজনীতি করি না, যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা বারবার আমাদেরকে বেছে নিয়েছে। এখানে কোনো রাজনৈতিক ব্র্যান্ডিং বা আলাদা সুবিধা পাওয়ার কোনো
ইয়ে নেই, ইচ্ছা নেই আমাদের। এবারে আসলে আপনারা কতটুকু আত্মবিশ্বাসী? এই যে আপনার কথার সূত্র ধরে বলছি যে আপনি বললেন স্বাধীন বাংলাদেশে আপনার যে সংগঠন, সেই সংগঠনটি সর্বোচ্চ বার পিপিজিএস নির্বাচিত হয়েছে, কিন্তু আসলে এই 2025 সালে এসে আসলে আপনার রাজনীতিটি কতটুকু প্রাসঙ্গিক, আর এই এবার ডাকসুতে আপনি কেমন কি বলবো এটা, এবারের নির্বাচনে আসলে কতটুকু প্রত্যাশী কিংবা কতটা আত্মবিশ্বাসী? আমার প্রত্যাশা, দেখুন, আমরা আমাদের প্যানেলে এখন পর্যন্ত 18 জনের নাম তালিকা প্রকাশ করেছি। আমাদের প্যানেলটি ইনক্লুসিভ একটা প্যানেল করার চেষ্টা করেছি। এখনো আমাদের আলোচনা চলছে। আগামীকাল হচ্ছে আপনার যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, আমরা আলোচনা চলছে। আমাদের প্যানেলে আরো কিছু নতুন মুখ হয়তো আপনারা দেখতে পাবেন। কিন্তু এই প্যানেল সহ এই আমাদের জাসদ ছাত্রলীগের ইতিহাসের যদি আমরা সূত্র ধরে যদি বলি, আমি এবার অত্যন্ত আশাবাদী এবং প্রত্যাশা যে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে বেছে নিবে, কারণ আমরা শিক্ষার্থীদের কথা বলি। আমরা শিক্ষার্থীদের যে চাওয়া, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা কাজ করতে চাই এবং তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই বিধায় শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নিবে, এই আমার প্রত্যাশা। আচ্ছা নাইম ভাই, এইখানে আরেকটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই এর সাথে। সেটি হচ্ছে এই যে আপনি সম্প্রতি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটি দল ও গোষ্ঠীকে ক্যাম্পাসে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনি আজকের আলোচনার ভেতরেও এই প্রসঙ্গ টেনেছেন। তো এই যে প্রচেষ্টা চালাচ্ছে আপনি যেভাবে বললেন আর কি, এই প্রচেষ্টাগুলো আসলে কি কি উপায়ে চালানো হচ্ছে এই ব্যাপারে ভাই আমরা একটু জানতে চাই। আর এইরকম যদি প্রচেষ্টা চলতেই থাকে, সেক্ষেত্রে ডাকসু নির্বাচন আসলে কতটা সুস্থ কিংবা কতটা অংশগ্রহণমূলক হতে পারে বলে আসলে আপনি মনে করেন? প্রথমত আমি মনে করি যে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী এবং দেশ বিরোধী কোনো শক্তি এই ক্যাম্পাসে রাজনীতি করার, এই ক্যাম্পাসে কেন, সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকে না। দেশ বিরোধী কোনো শক্তির হচ্ছে যে তাদের রাজনীতি করার অধিকার নেই বা থাকতে পারে না, থাকা উচিত নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই পর্যন্ত তাদেরকে এই যে গত রমজান মাসে কিংবা রমজান মাসে ইফতার প্রোগ্রাম কিংবা পরবর্তীতে হচ্ছে যে ধরেন তাদের বিভিন্ন প্রোগ্রাম গুলো এই পর্যন্ত বেশ কয়েকবার প্রোগ্রাম করেছে। আমরা তাদেরকে কখনো হচ্ছে যে ওইভাবে আমরা প্রশাসনকে বাধা, মানে এই প্রোগ্রাম গুলো করতে না দেওয়ার সুযোগ না দেওয়ার কথা বললেও প্রশাসন কিন্তু তাদেরকে বারবার সুযোগ দিয়ে আসছে। শেষ বিগত হচ্ছে যে 5 আগস্টে তারা টিএসসি তে হচ্ছে যে, যেটা একটা সাংস্কৃতিক একটা কেন্দ্র, আমাদের শিক্ষক ছাত্র শিক্ষক যে মিলনায়তন, একটা মিলনের একটা জায়গা, সকলের একটা সাংস্কৃতিক একটা প্রাঙ্গণ, সেই জায়গাতে দেশ বিরোধী এই যুদ্ধপরাধী যারা ছিল, মুক্তিযুদ্ধে যারা হচ্ছে যে দেশের মানুষের বিরুদ্ধে ছিল, যারা হচ্ছে যে এই দেশের অনেক মানুষকে হত্যা করার পেছনে মূল এজেন্ডা বাস্তবায়নকারী যারা ছিল, যুদ্ধাপরাধী, তাদের ছবি দেখানোর মাধ্যমে, প্রদর্শনের মাধ্যমে যে তারা ঘৃণ্য যে তাদের যে দেশ বিরোধী এই স্বার্থ এবং দেশের তারা যে মুক্তিযুদ্ধ এবং এই ক্যাম্পাসকে ওন করে না, সেটা যে তারা বুঝাই দিছে। তারপরেও কিন্তু আমরা ওই দিন এই প্রগতিশীল যত শিক্ষার্থীরা আছে এবং যতগুলো প্রগতিশীল সংগঠন আছে, আমরা কিন্তু এরা প্রতিবাদ করেছিলাম এবং তারা কিন্তু আমাদের প্রতিবাদের মুখেই কিন্তু তারা এই ছবি নামিয়ে নিতে বাধ্য হয়, সরিয়ে নিতে বাধ্য হয়। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা রাতের বেলা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথেও যখন আমরা মিটিং এ বসেছিলাম যে আপনারা এই শিবিরকে এই প্রোগ্রাম আর তাদেরকে করতে দিতে পারেন না। তারা যেই প্রচেষ্টা চালিয়েছে যে এই রাজাকারদের একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধী, তাদের একটু থামাই আপনাকে। আপনি এই জায়গায় আমরা পরিষ্কার যে এই যে তারা যে
ছবি টাঙিয়েছে, এই বিষয়ে আপনারা প্রতিবাদ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের প্রতিবাদ আমলে নিয়ে কিন্তু সেই ছবিগুলো সেখান থেকে সরিয়ে নিতে কিন্তু তাদেরকে বাধ্য করেছে। তাইলে এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাই কিভাবে মানে প্রশ্রয় দেয় কিভাবে, কিংবা আপনি যে যে প্রচেষ্টার কথা বললেন সেই প্রচেষ্টাটাই বা কিভাবে? এইখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের পক্ষেই আপনাদের কথাই তো শুনছে, তাইলে এইখানে কিভাবে প্রচেষ্টা দেখুন, চলছে? আপনি হয়তো সেদিনের ঘটনাগুলো হচ্ছে যে দেখেছিলেন, সবকিছুই সম্পর্কে হচ্ছে যে জানেন, অবগত আছেন। সেখানে হচ্ছে যে আমরা যখন বিকেল 5:30 থেকে 6টার মধ্যে হচ্ছে যে আমরা প্রতিবাদ জানাই সর্বপ্রথম, এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারকে হচ্ছে যে আমরা কল দিয়ে ওখানে হচ্ছে যে আসার জন্য বলি, এবং তাৎক্ষণিকভাবে আমরা বলি যে এই ছবিগুলো নামিয়ে নেন, এবং শিবির যেন এই প্রোগ্রামটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সেই উদ্যোগ আপনারা নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিন্তু আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমি এই অনুষ্ঠান বন্ধের জন্য আমি আমি যত যা কিছু করা লাগে আমি করছি, উদ্যোগ নিচ্ছি। কিন্তু আমরা দেখেছি যে উনি একবার ভিতরে গিয়ে শিবিরের সাথে কথা বলছে, আমাদেরকে বাইরে এসে আবার বলছে যে আমি ওদের সাথে কথা বলে আসতেছি, আবার ভিতরে যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ আমাকে 30 মিনিট সময় দাও, আমাকে 10 মিনিট সময় দাও, আমাকে 15 মিনিট সময় দাও, এভাবে কালক্ষেপণ করা হয়েছে বারবার। এই আমি একটা জিনিস বুঝি না, যে যেখানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের একটা নির্দেশই যথেষ্ট যে ওই প্রোগ্রামটাকে ওইখানে বন্ধ করে দেয়ার, সেখানে শিবিরের সাথে আবার কথা বলার কি আছে যে তাদের সাথে কথা বলে আমার প্রোগ্রামটা বন্ধ করতে হবে? তিনি বলেছেন আমাকে সর্বশেষ আমাকে রাতের 8টার দিকে আমাদেরকে বলেছিলেন যে সর্বশেষ আমাকে আধা ঘন্টা সময় দাও, আমি আধা ঘন্টার মধ্যে তাদের প্রোগ্রাম এটা সম্পূর্ণটা বন্ধ করছি। তিনি ভিতরে গিয়ে আবার বলতেছে যে আমাদেরকে বলছিল যে দেখো, একটা তো প্রোগ্রাম চলতেছে, একটা ডিবেট চলতেছে, সেটা শেষ না হওয়া পর্যন্ত কিভাবে করি, আমি নিজে দাঁড়িয়ে আছি, আমি এই প্রোগ্রাম শেষ হলে তারপরে হচ্ছে যে আমি এখান থেকে যাব, তোমরা সবাই যাওয়ার পরে তারপরে যাবো। তো এ থেকে কি প্রমাণিত হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের একটা প্রক্টর, যেখানে হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটেছে, রাজাকারদের ছবি প্রদর্শনের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ এবং দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে যে কলঙ্কিত করা হয়েছে, সেই সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি যেখানে ইনস্ট্যান্ট এই প্রোগ্রামটা বন্ধ করার কথা, সেখানে হচ্ছে যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই প্রোগ্রামটা চলতে দিচ্ছে। এবং পরবর্তীতে রাতের বেলা কিন্তু আমরা যখন তার কাছে আমরা দাবি জানিয়ে এসেছি যে পরবর্তী যে 2 দিনের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম যেন কোনোভাবেই এখানে না চলতে পারে। তিনি আমাদেরকে ওয়াদা করেছিলেন যে হ্যাঁ, আমি চেষ্টা করব সম্পূর্ণ যেন হচ্ছে যে এই প্রোগ্রামটা না চলে। কিন্তু আমরা দেখেছি যে এই প্রোগ্রামটা কিন্তু পরবর্তী 2 দিনও কিন্তু চলছে। তো এ থেকে কি প্রমাণিত হচ্ছে না এখানে সহযোগিতাই করছে? ধরনের প্রচেষ্টা কি আরো দেখতে পান? যে অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন গতকালকে কিছু ভাই সেই প্রচেষ্টাগুলো যদি আমাদেরকে একটু বলেন। আমি দেখেন, গতকালকে কিন্তু আমরা একটা নিউজ হাতে পেয়েছি, এবং এটা সত্য যে শিবিরের যে প্যানেল, শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলে 3জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী এই যে ভোটার তালিকা প্রকাশের বিষয় হচ্ছে যে রিট করেছেন হাইকোর্টে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যখন রিটটা করে, আমরা জানি যে ডাকসু নির্বাচন যে নীতিমালা 1954 সালের যে নীতিমালা, সেই নীতিমালা অনুসারে এই ভোটার তালিকা প্রণয়ন, প্রাথমিক তালিকা প্রকাশ এবং চূড়ান্ত যে তালিকা প্রকাশ, এটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা বাধ্যতামূলক কাজ, এটা কোনো অপশনাল কাজ না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ডাটাবেসকে আবার মুছে দিচ্ছে। শিবির যেটা চাচ্ছে সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্যাম্পাসে করে যাচ্ছে। তার থেকে কি প্রমাণিত হচ্ছে যে শিবিরকে আসলে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ নাইম হাসান হৃদয়, আপনার বক্তব্যে আমরা পরিষ্কার। আমরা এই ধরনেরই একটি কাছাকাছি একটি বিষয় মনোহর হোসেন প্রান্তের কাছে যেতে চাই। মনোহর হোসেন প্রান্ত, আশা করি আমাকে শুনছেন। প্রান্ত, আপনার হল কমিটির সদস্য সচিব আবিদুর রহমান মিশু, যিনি আপনার দীর্ঘদিনের বন্ধুও বটে, কিছুদিন আগে তিনি মিডিয়াকে বলেছেন শিবির দীর্ঘদিন ধরে হলে গোপন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের আস্থা নষ্ট করছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
আহ, যেহেতু আপনি আপনার হল শাখার আহ্বায়ক, এখন আপনার এবং আপনার হল সংসদের ভিপি পদপ্রার্থী, তো সেই হিসেবে আসলে এই যে গোপন রাজনৈতিক কার্যক্রমের ধরনটা আপনি এর আগের প্রশ্নে কিছু অংশ বলেছেন, আমরা এইটা আরেকটু পরিষ্কারভাবে মানে বুঝতে চাই। আর আরেকটি বিষয় এইখানে যে মানে আপনারা আসলে আসলে আপনাদের আলটিমেট চাওয়াটা কি? আপনারা কি হল রাজনীতি কিভাবে চলবে এটার কি সংস্কার চান, নাকি এই গুপ্ত রাজনীতি এইগুলোর বন্ধ চান, নাকি রাজনীতি এখন যেভাবে চলছে এরকম ফ্রি স্টাইলে রাজনীতি চলবে? মানে এটা একটু স্পেসিফিকলি আমাদের বলবেন। আমি আরেকটা ব্যাপার প্রান্ত একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে দেখেন বিগত দিনে কিন্তু আমরা দেখেছি যে হল রাজনীতি কিংবা হল কমিটি এইগুলোর দোহাই দিয়ে কিন্তু ছাত্রলীগ কিভাবে আহ, পুরো হলকে দখল করে রেখেছে এবং ছাত্রদের জিম্মি করে রেখেছে। আসলে আশা করি আপনি প্রান্ত আমার প্রশ্নটি বুঝেছেন। আপনি আপনার জায়গা থেকে যদি একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি আপনার প্রশ্নটি বুঝেছি। তো আমি হচ্ছে নাইম ভাইয়ের সাথে একটু যুক্ত করে আগে আমি কিছু কথা বলতে চাই, তারপরে আপনার প্রশ্নে আসবো। সেটা জি, জি। হচ্ছে আহ, আহ, হৃদয় ভাই যেটা বললেন যে আসলে শিবিরকে হচ্ছে সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই প্রশ্ন কাজ করছে। আসলে আপনার প্রথম আমরা যদি বলি যে ডাকসুর যে গঠনতন্ত্র, একটা গঠনতন্ত্র কিন্তু ডাকসুর আছে, সেটার লক্ষ্য উদ্দেশ্য দুইয়ের এক কয়ে আছে যে মুক্তিযুদ্ধের যে 1971 সালের স্বাধীনতা, মানে এটার উদ্দেশ্যই, ডাকসুর উদ্দেশ্যই হচ্ছে যে 1971 সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে সম্মত রাখা এবং লালন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন অব্দি কি শিবিরকে, ইসলামী ছাত্র শিবিরকে বলেছে যে তাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের আসলে স্ট্যান্ডটা কি? আমার জানা মতে যে এরকম কোনো কথা বা শিবির, ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান ক্লিয়ার করেনি। যদি তাদের অবস্থান ক্লিয়ার নাই করে থাকে, তাহলে তারা কিভাবে ডাকসুতে অংশগ্রহণ করে? এটা তো হচ্ছে ডাকসুর যে লক্ষ্য উদ্দেশ্য এবং বাংলাদেশের রাষ্ট্রের যে মানে যে একটা জন্ম, এই জায়গাটার সাথে কিন্তু এটা টোটালি সাংঘর্ষিক। এখন আপনি বলতে পারেন যে তাহলে প্রশাসন আসলে কি চাচ্ছে? প্রশাসন সেটাই চাচ্ছে যেটা শিবির চাচ্ছে। আপনি দেখেন যে শিবির 7 দফা, আপনার যে 9 দফার যে 7 দফা, সেখানে শিবির বলেছে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। আপনি দেখেন তারা ঠিকই ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, কিন্তু পরবর্তীতে হলে হলে ছোট টিম, এটা তো আমরা আগেই উল্লেখ করেছি, আগে আপনাকে উল্লেখ করেছি। দেখেন, কেউ ছোট ছোট টিম দিয়ে রাজনীতি করবে, এটা রাজনীতির যে আপনার যে মনে করেন যে নৈতিক যে জায়গা, এটার পরিপন্থী। আর আমরা এমন কোনো বিশ্ববিদ্যালয় চাই না, কারণ শিবির যদি দাবি করে যে তাদের সমর্থন আছে, তাহলে তারা প্রকাশ্যে আসুক, তারা প্রকাশ্যে। হৃদয় ভাই একটা কথা বলছে যে মুক্তিযুদ্ধের বিরোধীদেরকে কোনোভাবেই হচ্ছে ই করতে, রাজনীতি করতে দেওয়া যাবে না। দেখেন হৃদয় ভাইকে আমি বলতে চাই যে অবশ্যই বাংলাদেশ থেকে আমরা কাউকে এক্সক্লুড, মানে মানে তাদেরকে বিতাড়িত করতে পারবো না, তারাও বাংলাদেশের সন্তান এখন বর্তমানে। কিন্তু তারা তো তাদের ওই জায়গাটা অ্যাড্রেস করবে যে ঠিক আছে আমাদের ভুল হয়েছে বা এইটা। কিন্তু তারা দেখেন যে 5 আগস্টের পরে তারা যে কোনো উপায় হোক, এটা একটা ভারতীয় মুক্তিযুদ্ধ, যে একটা ভারতীয় হচ্ছে আপনার যে একটা ব্যাপার, একটা ভারতীয় হচ্ছে মানে ষড়যন্ত্র চক্রান্ত, এইসব তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এবং আমি আপনাকে বলি, শিবির যদি প্রকাশ্যে আসে সারা দেশে, আপনি দেখবেন তাদের বেশিরভাগ লোকই এখনো পাকিস্তানপন্থী। আপনি চিন্তা, তাদের কথা বলতে দেন আপনি মিডিয়াতে, তাদের ফ্রি করে দেন, আপনি বুঝতে পারবেন। তো এখন সেই জায়গা থেকে আমি কিন্তু বলেছি যে আসলে এই দেশের যে স্বাধীনতা বিরোধী যে যারাই আছে তাদেরকে আসলে কোন ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়া উচিত না। আচ্ছা, দেখেন, আপনি আপনি জানেন যে কয়েকদিন আগে এই যে আমাদের একজন তন্ময় নামের এক ভাই, সে ছাত্র শিবির, সে মানে আমরা যে 7 জন বীর শ্রেষ্ঠ, যাকে আমরা মানে কি বলবো, মানে আমাদের এই কথা শুনতে হয় যে মতিউর রহমান হচ্ছেন একজন ছিনতাইকারী। যাই হোক, ওই কথা ওইদিকে যাচ্ছি না। আসলে ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ করলে আলটিমেটলি ছাত্রদের যে অধিকার, ন্যায্যতার যে জায়গা, যেটা চাওয়া পাওয়া, সেটা আসলে ক্ষুণ্ণ হবে। এবং আসলে মানে রাজনীতি নিষিদ্ধ করা যায় না, আসলে এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আপনি যদি বাংলাদেশের যে আপনার যে অধ্যাদেশ 73 সালের যে অধ্যাদেশ, সেইটার যে মনে করেন যে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ভিসি বা হচ্ছে হল প্রভোস্ট, তারা আসলে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। আর মানুষ জন্মগতভাবে রাজনীতি করে, রাজনীতির বাইরে আসলে আমরা যেতে পারবো না। কিন্তু গত 5-15 বছরে রাজনীতি বলতে সবাইকে বোঝানো হয়েছে রাজনীতি হলো রাজার নীতি। কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি এবং মনে পারে ধারণ করি যে রাজনীতি হচ্ছে নীতির রাজা। আমরা সেই নীতিগত জায়গা থেকেই রাজনীতি করব, কারো উপর জুলুম করব না, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে রাজনীতি চাই আমরা। এবং আপনার
আমাদের বিরুদ্ধে একটা হচ্ছে খুবই মানে একটা পপুলিস্ট বক্তব্য হচ্ছে এই যে ডাকসু কেন্দ্রিক যারা আছেন বিভিন্ন প্রার্থী বিভিন্ন জায়গায়, ঠিক আছে, তারা হচ্ছে মানে তুলে ধরার চেষ্টা করতেছে হলগুলোতে বিভিন্ন জায়গায় বলতেছে যে আমরা নাকি হচ্ছে হলে হলে নতুন করে গেস্ট রুম, গণরুম, তারপরে হচ্ছে একটা মানে এইগুলা হচ্ছে স্টার্ট করতে চাই। তো এইরকম বক্তব্য দিয়ে আসলে ছাত্র রাজনীতিতে মানে এরকম লেভেল প্লেইং ফিল্ড এটা আসলে নিশ্চিত করা যায় না। আর ছাত্র রাজনীতি আমাকে একটা লেভেল প্লেইং ফিল্ড দেয়, যা থেকে আমি ভবিষ্যতে দেশের জন্য আপনার কাজ করব। সেটা আমাকে, সেটা যে আমার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটাকে হচ্ছে আপনার আরো গভীর করবে। তো রাজনীতি নিষিদ্ধ করার নামে যে ধরেন যে দেশ বিরোধী যে রাজনীতি, গোপনে মানে কি এমন করে, আমার কথা হচ্ছে ইসলামী ছাত্র শিবির কি এমন করে, কি এমন তাদের দর্শন যে তাদের এই জিনিস গোপনে করতে হবে। মানে এই জিনিসটা আমি মানে বুঝতেছি না। মানে সে যদি প্রকাশ্যে আসে, আসুক, তার সে বলুক যে আমি এইটা চাই এইটা চাই, কিন্তু দেখেন তাদের মনে হচ্ছে একরকম, আবার মনে করেন তারা বাইরে বলে একরকম। বাইরে দেখা এরকম মেয়েদের সাথে হচ্ছে তারা খুবই মিশতে পারবে এরকম একটা মনোভাব, কিন্তু দেখবেন আপনাদের অনলাইনে বট বাহিনী দিয়ে মুহুর আক্রমণ মেয়েদের আইডি গুলোতে, একটু প্রগতিশীল মেয়েদের আইডিতে। আর তো যাই হোক, আমি আমি যেটা বলতেছিলাম, আমি মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে হলে হলে যে আমরা নাকি জাতীয়তাবাদী ছাত্র দল নাকি হচ্ছে ক্ষমতায় আসলে বা ডাকসুতে পাশ করলে নাকি হচ্ছে আপনার যে হলে গেস্ট রুম গণরুম চালু করবে, এরকম একটা প্রোপাগান্ডা 5 আগস্টের পর থেকে আমরা প্রোপাগান্ডা শিকার। তো এরকম একটা প্রোপাগান্ডা এই ডাকসুকে কেন্দ্র করে ছড়ানো হচ্ছে। তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যারা আমার এই প্রোগ্রাম দেখছেন এবং আমার মাস্টারদা স্টুডেন্ট হলে যারা শিক্ষার্থী আছেন এবং বিভিন্ন হলের যারা শিক্ষার্থী আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি মনোয়ার হোসেন প্রান্ত, আমি নিজে গেস্ট রুম গণরুমের শিকার। আমি জানি যে গেস্ট রুম গণরুম একজন শিক্ষার্থীকে তার যে আপনার পড়ালেখার যে পরিবেশ, তার যে মানসিক অবস্থা তাকে কি করে দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলতে চাই যে আমি এবং আমার সংগঠনের নেতাকর্মী একজন বেঁচে থাকতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে গেস্ট রুম গণরুম কোনো কিছুর নতুন করে প্রতিষ্ঠা হবে না। যারা এই প্রোপাগান্ডা ছড়ায়, আপনাদের তাদের যে নৈতিক জায়গা, রাজনীতির যে নৈতিক জায়গা, আপনারা সেটা দেখুন। তারা আসলে কি, তাদের পোশাক আশাক দেখুন, তাদের যে হঠাৎ করে যে আপনার হচ্ছে চেঞ্জ, বড়লোক হয়ে যাওয়া, আপনারা এগুলা খেয়াল করুন। আর আপনারা আমার চলাফেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতাকর্মী আছে হলে তাদের, আপনার তাদের চলাফেরা দেখুন। আর হলে হলে আমাদের কমিটি পুরোপুরি রানিং স্টুডেন্ট দেওয়া হয়েছে। এটাই ছাত্র রাজনীতির সবচাইতে মানে ব্যাপক পরিবর্তন। ধন্যবাদ প্রান্ত। আপনার জন্য আরো প্রশ্ন আছে আমাদের কাছে, আমরা একটু শুনতে চাই। সামিয়া মাসুদ মোমো আপনাকে। মোমো, শামসুন্নাহর হলের অন্যতম সংকট হচ্ছে আবাসন সংকট। ফলাফল প্রকাশিত হওয়ার আগেই মেয়েদের আসলে সিট ছেড়ে নতুনদের জায়গা করে দিতে হয়। হলের গ্রুপে নাকি এমনও পোস্ট হয় যে বা যারা এই সমস্যার সমাধান করতে পারবে তাকেই ভোট দেবে শিক্ষার্থীরা। আসলে এই সমস্যার সমাধান করার কি কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা, এবং বিশ্ববিদ্যালয় থেকে আসলে কতটুকু আশা করেন, কিংবা এই সমস্যা কি আদেও সমাধানযোগ্য কিনা? মোমো। সমস্যা আসলে আছে, সেটা সমাধানে মানে সেটার একটা সমাধানের পথ আছে, তাই সমস্যা আছে। এখন আমি মনে করি যে সমস্যাটা অবশ্যই সমাধানযোগ্য। এই সমস্যা, যেই ব্যাপারটা আপনি শুনেছেন যে আমাদের হলে আসলে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষার্থী এবং সিট সংখ্যার অনুপাত, এটা খুবই একটা অপ্রতুল সংখ্যা আর কি। দেখা গেছে যে রোকেয়া হলেও তাদের শিক্ষার্থী, রোকেয়া হলে শিক্ষার্থীদের অ্যালটমেন্ট প্রায় হচ্ছে 5,000, বর্তমানে তারা রানিং আছে হচ্ছে 5,600, আমাদের হলে 4,084 বা এর আশেপাশে আর কি। তো আমাদের হলে শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ার পরে, শিক্ষার্থীর অ্যাটাচমেন্ট রোকেয়া হলের তুলনায় কম হওয়ার পরে আমাদের যে অনুপাতটা, সেই অনুপাতটা আবার কিন্তু খুবই অপ্রতুল একটা সংখ্যা। এই কারণে আমাদের হলের মেয়েদের দেখা যাচ্ছে যে তাদের মাস্টার্স এর রেজাল্ট বা মাস্টার্স এর ফলাফল প্রকাশিত হওয়ার আগে তাদের সিট ছেড়ে দিতে হয়, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মাথায় তাদেরকে সিট ছেড়ে দিতে হয়। তো দেখা যাচ্ছে যে আবার যদি যারা মাস্টার্সে আছে তারা যদি সিটটা না ছাড়ে, তাহলে প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা আছে তারা হচ্ছে আবাসন পাচ্ছে না আর কি, তারা সিটে উঠতে পারছে না। তো এই সমস্যা সমাধানে আসলে আমাদের পরিকল্পনা আছে, যেটা পরিকল্পনা করেছি আর কি আমি ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে আমার ইশতেহারে এই বিষয়টা ইনক্লুডেড আছে যে হলে মানে মেয়েদের প্রত্যেকটা হলে তাদের
যে শিক্ষার্থী এবং সিট সংখ্যার অনুপাতটা সেটা প্রত্যেকটা হলে সমান রাখা। যেমন দেখা গিয়েছে যে রোকেয়া হলে যদি এমন হয়ে থাকে যে প্রত্যেক 10 জনের এগেইনস্টে হচ্ছে একটা সিট, আমার হলে সেটা আরেকটু সংখ্যাটা আরেকটু বেশি। দেখা যাচ্ছে যে আমার প্রতি 15 জনের এগেইনস্টে একটা সিট। আমি এটা নির্দিষ্ট সংখ্যা বলছি না, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আরকি। তো মেয়েদের প্রত্যেকটা হলে, অর্থাৎ আমরা শামসুন নাহার হলে যদি যে আমাদের প্রত্যেকটা বর্ষে যে অ্যালটমেন্ট দেওয়া হয় বা অ্যাটাচমেন্ট দেওয়া হয়, এই অ্যাটাচমেন্টটা কমিয়ে দিতে পারি এবং অন্য হলগুলোতে হচ্ছে এটা সমভাবে বন্টনের চেষ্টা করতে পারি, তাহলে এই হচ্ছে আমাদের যে আবাসন সমস্যা সেটা সমাধান হবে। দ্বিতীয়ত যে উপায়টা সেটা হচ্ছে যে মেয়েদের জন্য নতুন করে হল তোলা এবং মেয়েদের আমাদের শামসুন নাহার হল এবং অন্যান্য হলগুলোর অভ্যন্তরে নতুন করে বিল্ডিং তোলা বা হচ্ছে মেয়েদের নতুন করে আবাসনের ব্যবস্থা করা আর কি। তো এইটা আসলে আমি শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আমি অবশ্যই একটা বিল্ডিং তুলে দিতে পারবো না, বাট আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে প্রশাসনকে প্রেসারাইজ করতে পারবো বা প্রশাসনকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো যে মেয়েদের যে নতুন দুটো হল হওয়ার কথা আছে সেই দুটো হল যাতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবং আমাদের শামসুন নাহার হলেও আমরা হল প্রশাসনের কাছ থেকে শুনেছি যে আহ আমাদের হলে হচ্ছে দুটি নতুন বিল্ডিং তোলার পরিকল্পনা চলছে আর কি। তো সেটা যাতে যত দ্রুত সম্ভব সেই কাজটা বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে প্রশাসনকে প্রেসারাইজ করতে পারবো। আপাতত আবাসন সংকট সমাধানে এই কাজটা করতে পারবো। ধন্যবাদ মোমো। আরেকটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আপনাকে আমি করতে চাই, সেটি হচ্ছে এই ধরেন ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, সেটি হোক কেন্দ্রীয় সংসদ, হোক হল সংসদ, যে প্যানেলেরই হোক না কেন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের একটি মানে নারী শিক্ষার্থীদের একটি কমন প্রবলেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বারবারই এই ধরনের অভিযোগ করছে যে তাদের আইডিতে সাইবার বুলিং কিংবা সাইবার অ্যাটাকের ঘটনা ঘটছে। আচ্ছা, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিসেবল করে দেওয়া হয়েছে আমি যতটুকু জানি। আপনি দাবি করেছেন যে বট অ্যাটাকের মাধ্যমে এটি হয়েছে। এই ব্যাপারে আসলে আমরা একটু জানতে চাই মোমো। আর সাইবার বুলিং আসলে এই যে যে বট আক্রমণ, এই আক্রমণগুলোই বা কারা করছে, এ ব্যাপারেও আপনার কাছে একটু জানতে চাই। আর নির্বাচনে যদি আপনি জয়ী হতে পারেন কিংবা আপনি শিক্ষার্থীরা আপনাকে নির্বাচিত করে, সেই ক্ষেত্রে আসলে এই যে নারীদের বিরুদ্ধে বিপক্ষে যে সাইবার অ্যাটাক, সাইবার বুলিং হচ্ছে, এইগুলোর ব্যাপারে আসলে কোনো পদক্ষেপ আপনি নেবেন কিনা? আচ্ছা, প্রথমে যে বিষয়টা বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা ডাকসু নির্বাচনে নারী প্রার্থীরা দাঁড়িয়েছি তাদেরকে টার্গেট করে তারা আমাদেরকে টার্গেট করে হচ্ছে সাইবার বুলিং করা হচ্ছে। বিভিন্ন বট আইডি দিয়ে বিভিন্ন অশ্লীল কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে আমাদের আইডিতে। দেখা যাচ্ছে যে আমার সাথে যে আমার দুজন ভাই আছেন সাথে যুক্ত, তারাও ক্যান্ডিডেট। আমি যদি বলতে চাই যে আমি হলফ করে বলতে পারবো যে তাদের কমেন্ট বক্সে এত পরিমাণে নোংরা বা এত এত পরিমাণে বাজে কমেন্ট আসে না, যে বাজে কমেন্ট গুলো আমার কমেন্ট সেকশনে আসে। এবং বাধ্য হয়ে আমাদের দেখা যায় যে মেয়েরা আমরা কমেন্ট সেকশন গুলো অফ করে রাখি, বা হচ্ছে দেখা যায় যে অনেকে তাদের আইডিটা হচ্ছে এখনো পর্যন্ত আইডি লক করে রেখে দিচ্ছে আর কি। তো এই সাইবার বুলিংটা যে শুধুমাত্র মানে মেয়েদের কেন্দ্রিকই করা হয় সেটা বলার, মানে মেয়েদেরকে টার্গেট করে করা হয়, নারী প্রার্থীদেরকে বা নারী ক্যান্ডিডেটদেরকে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর এই হচ্ছে আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টেও দেখা গিয়েছে যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা নোংরা চর্চা শুরু হয়েছে। সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বা একজন আরেকজনের ফেসবুক অ্যাকাউন্ট গুলো, ফেসবুক পেজ গুলো ডিসেবল করে দিচ্ছে। তো এটা খুবই একটা ঘৃণ্য চর্চা বা ঘৃণ্য কাজ, যেটা আমার সাথেও হয়েছে যে আমার ফেসবুক পেজ হচ্ছে, সরি, আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসেবল করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আইটি এক্সপার্টদের সহায়তা সেটা ফেরত পাই আর কি। তো দেখা গিয়েছে যে এই কাজগুলো যারা করছে সেটা যদি দেখতে যাই, আমার কমেন্ট বক্সে আমি মানে অনেক কমেন্টই হচ্ছে আমার ডিলিট করে দিতে হয় বাধ্য হয়ে। দেখা যায় যে পরিবারের লোকেরা যদি এটা দেখে, তারা এটাকে ভালোভাবে নেয় না আসলে। বা অন্য যারা আছে তারা যদি হচ্ছে এই জিনিসগুলো দেখে যে এত পরিমাণে সাইবার বুলিং এর শিকার হচ্ছে তাদের পরিবারের একজন মেয়ে, তারা এই ব্যাপারটাকে ভালোভাবে নেয় না। তো দেখা গিয়েছে যে আমার কমেন্ট বক্সে যদি আমি যাই, আমার কমেন্ট বক্সে মূলত একজনের খুবই একটা নোংরা কমেন্ট আমার চোখে পড়েছিল। পরবর্তীতে আমি যখন হচ্ছে ওই কমেন্টকারীর আইডিতে যাই, তখন দেখি যে সে সিলেট জেলা ছাত্র দলের একজন কর্মী আর কি। তো আসলে এইটা আমার কাছে একটা মানে বড় কনসার্নের বিষয় যে
সিলেট জেলার, আমি তো আমার আইডি বুস্ট করিনি বা পেজ বুস্ট করিনি, তো সিলেট জেলার একজন ছাত্র দলের কর্মীর কাছে আমার আইডিটা পৌঁছালো কিভাবে এবং কারা তাদেরকে সেই নোংরা কমেন্ট গুলো করতে হচ্ছে উৎসাহিত করছে। সিমিলারলি আমি হচ্ছে আরো আমার কমেন্ট বক্সের অন্য পোস্ট গুলোর কমেন্ট দেখলাম এবং সিমিলারলি আরো 2-3 জন নারী প্রার্থী যাদেরকে টার্গেট করে সাইবার বুলিং করা হয় দেখলাম যে কারা হচ্ছে আসলে এই কমেন্ট গুলো করছে। দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ের কোন দলের কোন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর কর্মী তারা। এখন যদি আমি বলি যে সাইবার বুলিং বা বন্ধে মেয়েদের আমি হচ্ছে নির্বাচিত হওয়ার পরে কি পদক্ষেপ নিতে পারবো, শুধুমাত্র ডাকসুতে যারা নারী ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাদেরই যে সাইবার বুলিং হতে হয় তা না, সাইবার বুলিং এর শিকার হতে হয় তা না। মেয়েদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের কে সাইবার বুলিং এর শিকার হতে হয়, অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হয়। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে সাইবার বুলিং যাতে না হয়, আসলে এটা তো দেশের আইন স্ট্রিক্ট হতে হবে এই ক্ষেত্রে। সাইবার বুলিং যাতে না হয় এটা প্রতিরোধ আমি তো করতে পারছি না, সেই এখতিয়ারটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার হলের মেয়েরা যে কেউ যদি সাইবার বুলিং এর শিকার হয়, আমি আইটি এক্সপার্টদের সমন্বয়ে এবং হচ্ছে যারা লিগ্যাল এইড দেয় বা লিগ্যাল সহায়তা প্রদান করে তাদের সমন্বয়ে একটা টিম ফর্ম করব। সেই টিমের কাজ হবে যে যারা সাইবার বুলিং এর শিকার হয়েছে তাদেরকে ওই ক্ষেত্রে লিগ্যাল সাপোর্টটা দেয়া বা মানসিক সাপোর্টটা দেয়া। যারা সাইবার বুলিং এর শিকার হয় তাদের অনেক মানসিক সাপোর্টের প্রয়োজন হয়, মানসিক সাপোর্টটা দেয়া এবং আসলে আহ, এই ব্যবস্থাটাই আমার পক্ষ থেকে গ্রহণ করা যাবে আর কি, যেহেতু আমি দেশের আইন প্রণয়ন বা আইন হচ্ছে বাস্তবায়ন এই কাজগুলোতে ইনভলভ হতে পারছি না। ধন্যবাদ মমো। মমো, আসলে আপনার আপনার কাছে আমাদের আরো বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। আমি আরেকটি প্রশ্ন আসলে এর সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু সবাই জানি শামসুন্নাহার হল নির্যাতন দিবস, এই ধরনের একটি দিবস আছে 23শে জুলাই। 2002 সালের 23শে জুলাই গভীর রাতে পুলিশ শামসুন্নাহার হলে ঢুকে ছাত্রীদের বেধড়ক লাঠিপেটা করে। একই বছরের 23শে মানে এই বছরের 23শে জুলাই আপনারা মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বলেছেন যে শামসুন্নাহার হলে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা চালায়। তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় ছাত্রদল নেতারা হলে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়, আপনারা এটাও বলেছেন। এখন এই যে ঘটনাটি মানে ঘটেছে 23 বছর আগে, তো 23 বছর পরেও কিন্তু সেই ঘটনার কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন এখনো পর্যন্ত জমা পড়ে নাই। আসলে যেহেতু আপনি এই হলে শিক্ষার্থী, আপনি এই হলে নির্বাচন করছেন জিএস পদে, তো আপনি যদি জিএস নির্বাচিত হন সেক্ষেত্রে আসলে এই ঘটনার কোনো তদন্ত কিংবা এই সব তদন্ত কিংবা এই ঘটনার আসলে সেদিন কি ঘটেছিল সেই ব্যাপারে আসলে তথ্য প্রকাশের কোনো সুষ্ঠু তদন্ত মানে কোনো ব্যবস্থা করবেন কিনা কিংবা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নটা আসলেই খুবই প্রয়োজন ছিল এই সময় এসে। তো দেখা গিয়েছে যে যেই ঘটনা আসলে 23 বছর আগে আমাদের হচ্ছে হলে ঘটে গিয়েছে, সেই ঘটনাটা যে এখনো পর্যন্ত তখনকার পত্রপত্রিকা এবং সব জায়গায় আপনি যদি তখনকার পত্রপত্রিকা ঘেটে দেখেন বা নিউজ গুলো ঘেটে দেখেন, তখন দেখা যাবে যে এই বিষয়গুলোর সাথে কারা জড়িত ছিল, কেউ কোন নির্দিষ্ট গোষ্ঠী জড়িত ছিল সেটা আসলে মানে প্রকাশিত আর কি। তো প্রকাশিত হওয়ার পরেও কেন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করছে না, এই ঘটনাটা সবার জানার পরে এত আলোড়ন সৃষ্টি করার পরেও কেন এত ধোঁয়াশা রাখা হচ্ছে, সেটা আসলে সবারই প্রশ্ন। তো যদি আমি হচ্ছে নির্বাচিত হই তবে অবশ্যই আমাদের ছাত্রীদের, বিশ্ববিদ্যালয় আমাদের হলের ছাত্রীদের উপর তখন যেই নির্বিচারে অত্যাচার চালিয়েছিল তৎকালীন হচ্ছে যারা ক্ষমতায় ছিল, বিএনপির যে ছাত্র সংগঠন আছে, ছাত্র দল এবং পুলিশ মিলে, তো সেই ক্ষেত্রে আমাদের হলের ছাত্রীদের উপর যে নির্যাতন চালানো হয়েছিল সেটার প্রতিবেদন যাতে প্রকাশিত হয় এবং যারা অপরাধীরা আছে তাদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয়, সেক্ষেত্রে প্রশাসনকে এই ক্ষেত্রে প্রেসারাইজ করব এবং হচ্ছে এই ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করব। পাশাপাশি হচ্ছে আরো একটা কাজ আমি করব এর সাথে, যে তখন আমাদের হলে আসলে হলগুলোতে বা তখন আমাদের শামসুন্নাহার হলে বিশেষত কেন এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা ঘটেছিল কারণ তখন শামসুন্নাহার হলে একটা নির্দিষ্ট দল বা একটা নির্দিষ্ট গোষ্ঠী কেন্দ্রিক এই হল দখলের রাজনীতিটা চলছিল। তারা চাইছিল এই হলটাকে দখল করে রাখতে। তো আমার হলে যাতে ভবিষ্যতে কখনো
এই হল দখলের রাজনীতি শুরু না হয়, সেটা গুপ্ত কমিটি হোক বা প্রকাশ্য কমিটি হোক, যে কোনো ধরনের কমিটি দ্বারা যাতে হল দখলের রাজনীতির পায়তারা শুরু না হয়, সেক্ষেত্রে আমি আহ মানে সেক্ষেত্রে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, বা হচ্ছে এই ক্ষেত্রে আমি স্টেপ নেব আর কি। বিগত দিনগুলোতে যখন হল কমিটি প্রকাশিত হয়েছে, সেটা হোক গুপ্ত হোক প্রকাশ্য, এই কমিটিগুলোর বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম এবং ভবিষ্যতে সোচ্চার থাকবো, যাতে 2002 সালের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি শামসুন্নাহার হলে আবার না ঘটে। ধন্যবাদ সামিয়া মাসুদ মোমো আপনাকে। আমরা হয়তো আবারও আপনার কাছে আসব। শুধু দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর 10 মিনিট অনুষ্ঠানটি কন্টিনিউ করব। তাই আমি অত্যন্ত সংক্ষেপে একটু বেশ কয়েকটি প্রশ্ন নিতে চাই প্রান্ত আপনার থেকে। প্রান্ত, আপনি যেহেতু হ্যাঁ মমর কথার সূত্র ধরে আপনি কিছু বলবেন কিনা এই ব্যাপারে বলবেন। আর হচ্ছে আপনি যেহেতু সূর্য সেন হলে নির্বাচন করছেন, আপনি ইতোমধ্যেই তো একটি গ্রাউন্ড ওয়ার্ক তো করেছেন। তো আসলে আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার হলে এই মুহূর্তে কি কি সংকট রয়েছে, কি কি সমস্যা রয়েছে, এবং আপনি আসলে শিক্ষার্থীদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি নির্বাচিত হলে কি কি সমস্যার সংকট কিংবা সংকটের নিরসন আপনি করবেন। প্রান্ত, এই ব্যাপারে একটু জানতে চাই। আরেকটি প্রশ্ন আসলে একেবারেই যুক্ত করে দিতে চাই, সেটি হচ্ছে আপনার হল সংসদে আরো বেশ কয়েকজন ভিপি প্রার্থী রয়েছেন, যেমন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী লিমন হাসান আছেন, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের আজিজুল আছেন। তো আসলে তাদের সাথে কম্পিটিশনের কি কেমন সম্ভাবনা দেখছেন? আর নির্বাচনে যেই হোক না কেন, নির্বাচনে যেই জয়ী হোক না কেন, দিন শেষে আসলে যেহেতু আপনারা একই হলের ছাত্র, তো আপনারা আসলে এই হল সংসদকে গতিশীল করার ক্ষেত্রে, কার্যকর করার ক্ষেত্রে আসলে আপনার কি ভূমিকা থাকবে? প্রান্ত। অসংখ্য ধন্যবাদ। আসলে আমি মোমো আপুর কথা থেকে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আপনি দেখবেন মোমো আপু বললো যে সাইবার বুলিং এর শিকার হয়েছেন। তো দেখেন, এই যে সাইবার বুলিং, এটা কিন্তু আসলে আপনার নির্দিষ্ট কোনো দল বা হচ্ছে আপনার মানে যে নির্দিষ্ট দলের লোকজনই করে, ব্যাপারটা এরকম না। একটা সাধারণ মানুষ যে রাজনীতি করে না, সেও কিন্তু এটা করতে পারে। এই জায়গার মেইন প্রবলেমটা হচ্ছে আপনার এডুকেশন সিস্টেমের। আপনি যদি ধরেন নারীর প্রতি যে রেসপেক্ট, যে সম্মানের জায়গাটা আমরা স্কুল লেভেল থেকে কিন্তু এটা আমরা শিখাইতে পারিনি। হয়তো আমরা ওইটা ধারণ করতে পারিনি, শিখাইতে পারছি, কিন্তু নানা রকম সংস্কৃতির কারণে এটা ধারণ করতে পারিনি। আর আপনি জানেন যে আমাদের দেশে একটা বিশেষ গোষ্ঠী আছে, আপনি দেখবেন, এটা আপনি খেয়াল করবেন যে ধরেন একজন প্রগতিশীল মেয়ে, সে একটা টি শার্ট পরছে বা একটা শার্ট পরছে, আপনি বা কোনো মডেল বা যারা চলচ্চিত্র করে, এদের হচ্ছে আপনার কমেন্ট সেকশন গুলো দেখবেন, এবং কমেন্ট সেকশন গুলো দেখবেন আপনার বেশিরভাগই যারা কমেন্ট করে, এবং আপনার এই আইডি গুলো যদি ঢোকেন, আপনি দেখবেন তারা কোনো না কোনো ভাবে ইসলামী ছাত্র শিবিরের কোনো না কোনো জায়গায় জড়িত। তো আমি ওই দিকে যাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে আমি বলতে চাই, আসলে মোমোর প্রতি যেটা হয়েছে, এটার জন্য দরকার হচ্ছে বিচার, এটার জন্য দরকার হচ্ছে জবাবদিহিতার জায়গাটা। আজকে যদি মোমোর প্রতি হচ্ছে আপনার এই সাইবার বুলিং এর বিরুদ্ধে একটা কঠিন শাস্তি হইতো ওই লোকটার, তা এটা যদি মিডিয়াতে প্রকাশ হইতো, তাহলে কিন্তু পরবর্তীতে কেউ কমেন্ট করতে ভাবতো। আপনাকে আমি জানাতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু নারী কর্মী, আমার বোন আছে কিছু, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদেরকে বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে তাদেরকে সাইবার বুলিং করছে। এখন কোন জায়গায় সিলেটের কোন জায়গায় কে আছে, ওটা কি, ওটা তো ধরেন আপনার মানে ইন্ডিকেট করতে অনেক সময় লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে হচ্ছে আমাদের দলের নারী কর্মীদের, আমার বোনের মতো তারা, তাদেরকে উল্টাপাল্টা মেসেজে গালিগালাজ করেছে। তাদেরকে কি এই প্রশাসন এখনো বিচারের আওতায় আনতে পারছে? আবেদন দেওয়ার পরেও পারে নাই। তো যাই হোক, কি বলবো, এরপরে যে জিনিসটা আমি লাস্ট প্রশ্নের যে হচ্ছে উত্তর, যেটা হচ্ছে আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমি একটু লিখছি, একটু সমাধান দেন। ব্যাপারটা হচ্ছে যে আবাসন সংকট, মানে আমি আমার হলে ছাত্রদের সাথে 5 আগস্টের পর থেকে মেশার চেষ্টা করছি। তো আমি যে জিনিসটা দেখছি, এই জায়গায় মূলত মূল সমস্যা হচ্ছে দুইটা। একটা হচ্ছে তারা যে একটা সুস্থ, একটা সুন্দর পরিবেশে হলে থাকবে, এই যে আবাসন সংকট যেটা, এইটা হচ্ছে সবচাইতে বড়। এখন এই আবাসন সংকট যদি আপনি দূর করতে চান, এটা তো একদিনেই করতে পারবেন না। তবে আপনার বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, তার কতটুকু ইচ্ছা আছে, এটা আপনার চিন্তা করতে হবে। আপনি দেখবেন যে
এই বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর যারা কর্মচারী তাদের জন্য দেখবেন আপনি যে হচ্ছে 4 তালা 20 তালা 10 তালা এরকম বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু আপনার শিক্ষার্থীদের জন্য নতুন কোনো হল তৈরি হচ্ছে না। ছেলেদের হল, মেয়েদের হলগুলোতে অবস্থা আমি অতটা জানি, যতটুকু জানি যে মোটামুটি ভালো বলা যায়, এটা আরো ভালো করা যাবে। কিন্তু ছেলেদের হলে এক রুমে 3 জন 4 জন 6 জন এইভাবে সে একটা পার্সোনাল স্পেসে থাকবে, এইভাবে থাকলে সে পড়াশোনা করবে না, ভালো মতো না ঘুমাতে পারবে, এটা হচ্ছে তার একটা সমস্যা। আপনি জানেন যে গত 3 আগস্ট আপনার হচ্ছে যে আমাদের যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ ছিল, সেইখানে যে ছাত্র দলের যে যিনি দায়িত্বে আছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি ঠিক মতো পড়াশোনা করতে পারে, যদি জ্ঞান চর্চা করতে পারে, তাহলে না সবার আগে বাংলাদেশ যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে আপনার প্রতিষ্ঠিত হবে। তো এই জন্য তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সংকট এবং খাদ্য সমস্যা, এটার জন্য তিনি শিক্ষার্থী এবং আমরা যারা ছাত্র দলের কর্মী আছি তাদের কাছে একটা প্রস্তাব চেয়েছেন, বিএনপিকে যেন আমরা একটা প্রস্তাব দিই। তো আমাদের ধরেন এইটা তো আছেই, এবং আপনি দেখবেন যে ওই দিনই আপনার হচ্ছে মানে একটা 9 দফা প্রকাশ করেছে যে শিক্ষার যে এডুকেশন সিস্টেম এটা কিরকম হবে। আপনি দেখবেন যে ওইখানে আপনি জানেন যে আপনার এই যে আমাদের ছাত্র জীবন শেষ করে যে বিসিএস এর যে অসুস্থ প্রতিযোগিতার একটা ট্রেন্ড যে তৈরি হয়েছে, এটার কিন্তু আসলে বিলোপ দরকার। এটা বিলোপ করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, যেন আমরা ছাত্র জীবন শেষে স্কিল অনুযায়ী ভবিষ্যতে আমরা চাকরির যে বাজার সেই জায়গায় আমরা বিশ্ব নাগরিক হয়ে উঠতে পারি, আমরা যেন কাজ করতে পারি। কিন্তু এই যে ধরেন বিসিএস পরীক্ষায় আমাদের ঢুকতে হবে, যে একটা সিস্টেম, রাষ্ট্রের যে একটা সিস্টেম, এডুকেশন যে একটা সিস্টেম, এই জিনিসটাকে আমাদের পরিবর্তন করবে। এই জন্য 9 দফার মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব আছিল, আমাদেরকে ভাষা শিক্ষা দিতে হবে স্কুল থেকে এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখানে ছিল। আর আমি আসলে ডাকসু নিয়ে যে মূল 2টা কাজ করতে চাই, আমার এটা পণ যে আমি এই 2টা করবই এবং শিক্ষার্থীদের নিয়েই করব। সেটা হচ্ছে প্রশাসনকে আমি জবাবদিহিতায় আনবো যে কিভাবে 20 তলা ভবন হয় 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, যেখানে তারা ফ্ল্যাট নিয়ে ঘুমায়, কিন্তু আমার একজন শিক্ষার্থী বন্ধু বা শিক্ষার্থী ভাই সে হচ্ছে আপনার এক রুমে, একটা ছোট রুমে 4 জন 5 জন করে ঘুমায়। এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মানে এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হইতে পারে না। শিক্ষার্থীদের আবাসন সংকট এবং শিক্ষার্থীদের সুবিধার দেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর খাদ্যের ব্যাপারে আমি বলি, আমার মনে হয় যে বাংলাদেশের সবচাইতে অখাদ্য যেটা, সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খায়। তাদের যে পড়াশোনা করতে হবে, তাদের যে মানসিক একটা মানে খাবার তো মানসিককে শক্তি দেয়, এটা মানসিক শক্তি দেয়, শারীরিক শক্তিও দেয়। তো খাবার সংকট যদি আমি বাংলাদেশের সবচাইতে খাবার যেগুলা, এগুলো যদি হলগুলোতে পরিবেশন করি, তাহলে কিভাবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালাবে? তারা বিভিন্ন রোগ ইয়েতে ভোগে, পেটের সমস্যা, আপনার অ্যালার্জি, বিভিন্ন রকম। তো যাই হোক, এইটা হচ্ছে আমার 2টা পণ, যে খাদ্য সমস্যা এবং বাসস্থান। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের দেখবেন যে আমাদের হলে যে নতুন যারা শিক্ষার্থী এসেছে তাদেরকে 50% হচ্ছে আপনার সিট দিয়েছে, কিন্তু আর যারা আছেন তাদেরকে দেয় নাই। আর এই যে দেখেন এই যে নিয়মগুলা, তারা ঢাকা শহরে নতুন আসছে কিন্তু তাদের সিট নাই। আমরা আসলে কি করতেছে প্রশাসন আমি জানি না। তো আমার আরেকটা নেক্সট হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে আমি খাদ্য সংকটের একটা আমূল পরিবর্তন করতে চাই। এটার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। আমার একটা মানে প্রতিজ্ঞা, মানে এটা আমার একটা পণ বলতে পারেন। এটা যদি ডাকসুতে আমি ফেলও করি, ধরেন আমি পাশ করলাম না, আমি পাশ করি নাই, কিন্তু একজন ছাত্র হিসেবে এই খাদ্য সংকট এবং হলে আপনার আবাসন সংকট নিয়ে যা করতে হয় এটা আমি করার প্রতিশ্রুতি আমি স্টুডেন্টদেরকে দিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আপনার, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, আপনি জানেন যে আমাদের আরেকটা মানে এটাকে আমি মহামারী বলবো, মানে শিক্ষার্থীদের মাঝে যে ডিপ্রেশন, মানে ধরেন যে আপনার জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি আমরা মেধাবী, মানে অনেকেই সবাই অনেক মেধাবী, কিন্তু তাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমরা বেশিরভাগই হচ্ছে আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, নানা রকম সংকট সমস্যা আমাদের থাকে। তো এই শিক্ষার্থীদের মধ্যে যে আপনার যে ডিপ্রেশন এবং আত্মহত্যার যে মানে চেষ্টাটা থাকে একটা অসুস্থ পরিবেশে থেকে, এবং এই পরিবেশে মনে করেন যে তাদেরকে হল ভিত্তিক যে একটা কাউন্সিলিং এর ব্যবস্থা, যে এই জায়গায় কয়েকজন ব্লক ভিত্তিক দায়িত্বে থাকবে, যদিও আছে আপনার হাউস টিউটর আছে, কিন্তু আসলে নামেই হাউস টিউটর, কিন্তু আপনার কাজে কোনো টিউটর মানে গিরি তাদের মধ্যে নাই। তো এইটাও যেন থাকে এবং কাউন্সিলিং যেন থাকে, এটা আমি নিশ্চিত করব। আর আপনার উদ্দেশ্যে আমি একটা জিনিস, হ্যাঁ জি বলুন, প্রশ্ন থাকলে আপনি বলুন। জি প্রান্ত, আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, একটু সংক্ষেপে বলবেন প্লিজ। আচ্ছা, সংক্ষেপে আমি যে সমস্যাগুলো তুলে ধরলাম, আসলে এটাই আমার মানে কাজ সামনে। আর আপনি যে প্রার্থীর কথা বললেন, সেই প্রার্থীতে আপনি হচ্ছে একটা দেখেন, এই যে আসলে সব কথার মধ্যে মানে এই যে অপরাজনীতি, এইটা আপনার চলে আসে। দেখেন এই যে
আপনার যে দেখেন সাধারণ শিক্ষার্থীরা যারা এই যে ডাকসু, তাদের মধ্যে কিন্তু অনেক উন্মাদনা ব্যাপারটা নিয়ে, তারা কিন্তু অনেকেই আপনার ধরেন যারা দল করে বিভিন্ন মতাদর্শ ধারণ করে, তার বাইরেও কিন্তু অনেকে হচ্ছে আপনার স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। কিন্তু আপনি দেখবেন এর মধ্যে হচ্ছে আপনার ইসলামী ছাত্র শিবির, তারা হলে আসলে তাদের প্রার্থী কে এটা আমরা কেউ জানি না, তাদের যে প্রার্থী কে এটা আমরা জানি না। কিন্তু এর মধ্যে দেখেন একটা মানে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আসলে কে শিবিরের প্রার্থী আর কে আসলে সাধারণ শিক্ষার্থী, স্বতন্ত্র শিক্ষার্থী। আমরা কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত। যে দেখেন এই জায়গায় আপনার অপরাজনীতিটা হচ্ছে। তো আমি আমার হলে যে দুইজন হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী আছে, লিমন হাসান, সেও একজন মেধাবী ছাত্র এবং স্টুডেন্টদের যে মানে প্রতি তার যে আপনার যে জায়গাটা সেটা অনেক ক্লিয়ার, সেই স্টুডেন্টদের জন্য কাজ করতে চাচ্ছে। এবং আপনার আজিজুল হক যে যে আমার সে জুনিয়র 19-20 সেশনের, তার মধ্যেও কাজ করার যে স্পৃহা স্টুডেন্টদের, এটা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি। কিন্তু আমাদের ওই যে বললাম যে আমাদের মানে একটা থিওরি আছে, প্লেটোর একটা থিওরি আছে, দ্য থিওরি অফ কেভ। মানে হচ্ছে আপনি সামনে যা দেখছেন আসলে পেছনে দিয়ে আরেকটা জিনিস আপনাকে দেখানো হচ্ছে। তো আমরা চাই যারাই প্রার্থী হন, আপনারা আসলে আপনাদের আদর্শ কি, আপনারা আসলে কে, আপনারা এটা আসলে আপনারা প্রকাশ করুন যে আপনারা কে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা এসেছে, সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী এসেছে, তারা একটা সুন্দর পরিবেশ পেয়েছে, তারা আসলে জানতে চায় যে আপনার আদর্শ কি, আপনি কি আদর্শ ধারণ করেন, এটা প্রকাশ করে আপনি আপনার জন্য ভোট চান। এবং আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি আপনাদের সকল দাবির প্রতি কমিটেড, যেটা ন্যায্য সেটার জন্য আমি আমার যে চেষ্টা সেটা অব্যাহত রাখবো। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনি যাকে ভোট দিবেন, যাকেই ভোট দেন, আপনি তাকে আগে তার আদর্শ জানেন, তার পরিচয় কি, তার সম্পর্কে 10 জনের কাছে শুনেন, তারপরে আপনি তাকে ভোট দেন। ধন্যবাদ মনোয়ার হোসেন প্রান্ত। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নাইম হাসান হৃদয়, আপনার কাছে অত্যন্ত সংক্ষেপে একটি উত্তর জানতে চাই। সেটি হচ্ছে আপনি নিজে যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী, আপনার প্রচারণায় বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য রাস্তায় চলাচল, একাডেমিক ও প্রশাসন ভবনে যাতায়াত সহ সকল সুযোগ সুবিধা ভোগের উৎসে তাদের জন্য ব্যবহার উপযোগী করা এবং সহজীকরণের যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, আসলে এই প্রতিশ্রুতি সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানতে চাই। একটু যদিও ডিটেলসে জানতে চাই, কিন্তু নাইম ভাই একটু সংক্ষেপে যদি বলেন আর কি আমাদেরকে। জি ধন্যবাদ। আসলে সময় আসলে স্বল্পতা আছে এখন, সময় নষ্ট না করে প্রথমত হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত বিশেষভাবে সক্ষম, বা আমরা যদি অন্য ভাষায় বলি, আমরা আসলে যদি আমাদের বিভাগীয় ভাষায় এই শব্দটা আমরা ব্যবহার করতে চাই না, যে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে তাদেরকে আসলে আমরা বিশেষভাবে সক্ষম হিসেবে বলে থাকি। তো তারা মূলত যে কয়েকটা জায়গায় হচ্ছে যে তারা যে প্রবলেম গুলো ফেস করে সেগুলো বা ডিসক্রিমিনেশনের শিকার হয়, সেই জায়গায় একটা হচ্ছে যে অবকাঠামোগত যে ইস্যুস গুলা, সেই ইস্যুস গুলা যেমন হচ্ছে যে র্যাম্প না থাকা, কিংবা তাদের জন্য একটা সুনির্দিষ্ট ওয়াকওয়ে না থাকা। এই তার জন্য যে আমাদের যে অবকাঠামোগত যে উন্নয়ন প্ল্যানটা বা সামনে যে আমাদের যে মাস্টার প্ল্যানটা আছে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস কেন্দ্রিক, সেই মাস্টার প্ল্যানে এই একটা ডিসেবিলিটি ইনক্লুসিভ একটা নীতিমালা প্রণয়ন করা বা একটা সুপারিশ করা, যাতে করে হচ্ছে যে ভবিষ্যতে যেই যে ইয়েগুলো হবে ক্যাম্পাসের, যে ক্যাম্পাস প্রাঙ্গণকে একটা ডিসেবিলিটি ইনক্লুসিভ ওয়েতে ডিজাইন করার জন্য একটা অবকাঠামোগত উন্নয়নের যে সুপারিশমালা, সেই সুপারিশমালাগুলো আমরা দিব। আর আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হচ্ছে যে ক্লাসের লেকচার গুলো কিন্তু আসলে রেকর্ড করা হয় না। তো তাদের ক্লাসের লেকচার গুলো রেকর্ড করা হচ্ছে না, কিংবা অডিও ভিজুয়াল যে লার্নিং ম্যাটেরিয়ালস গুলো সেগুলো প্রদান করা হয় না, কিংবা হচ্ছে যে সেগুলো হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে পর্যাপ্ত সুযোগ নেই, রিসোর্স নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা হচ্ছে যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে হচ্ছে যে শ্রুতি লেখক তাদেরকে হচ্ছে যে খুঁজে পাইতে কিন্তু অনেকটা কষ্ট পাইতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো থেকে আমার হচ্ছে যে দুইটা প্ল্যান হচ্ছে যে আমি নির্বাচিত হওয়ার 2 মাসের মধ্যে, এই 2 মাস হচ্ছে প্রথম 2 মাস এই সমস্ত বিশেষভাবে সক্ষম যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের সাথে এবং কর্মকর্তা কর্মচারী সকলের মধ্যেই হচ্ছে যে একটা জরিপ করেই হচ্ছে যে আমি একটা কনক্লুশনে একটা ডিসেবিলিটি ইনক্লুসিভ একটা নীতিমালা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দিব, যাতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় একটা পার্মানেন্ট একটা সলিউশনে আসতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর হচ্ছে যে অনেক শিক্ষার্থী অন্যান্য ধরনের যে ডিসেবিলিটি গুলো আছে, যেমন ভয়েস ডিসঅর্ডার,
তুতলা মিশে অন্যান্য যে ডিসেবিলিটিস গুলো, সেগুলো তাদের জন্য কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ডিসেবিলিটি একটা সাপোর্ট সেন্টার তৈরি করা এখন একটা হচ্ছে যে সময়ের প্রয়োজন, সময়ের দাবি একটা। তো এই যে ডিসেবিলিটি সাপোর্ট সেন্টারটা, সেখানে তারা কি কি সেবা পাইতে পারে? সেখানে তারা পাইতে পারে হচ্ছে যে ফিজিওথেরাপি, সেখানে তারা পাইতে পারে অকুপেশনাল থেরাপি, সেখানে তারা স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পাইতে পারে, এবং সাইকোলজিক্যাল যে সাপোর্টটা, যেটা হচ্ছে যে এই যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে যে আমার অন্যান্য বক্তাগুলো যেমন প্রান্ত এবং আমাদের মামা আপা বলেছেন যে এই যে মানসিক যে স্বাস্থ্যটা, সেটাও হচ্ছে যে এই ডিসেবিলিটি সাপোর্ট সেন্টারের আন্ডারে কিন্তু দেয়া যেতে পারে। তো অল্প বয়সে যদি আমি বলি যে আমাদের যে বিশেষভাবে সক্ষম যে ব্যক্তিরা, তাদের মধ্যে হচ্ছে যে তাদের মধ্যে আমরা জরিপ করে, এবং এই রিলেটেড যারা শিক্ষকরা আছেন আমাদের বিশ্ববিদ্যালয় এবং বিশেষজ্ঞরা আছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে, তাদের মতামত নিয়ে একটা ইনক্লুসিভ বিশ্ববিদ্যালয় গড়ার জন্য যে ধরনের অবকাঠামোগত সুপারিশমালা এবং শিক্ষা কার্যক্রম প্রণয়ন করা দরকার, সেই নীতিমালা আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি একটা সুপারিশ করব, এবং একটা বিশ্ববিদ্যালয়কে একটা ইনক্লুসিভ ক্যাম্পাসে আমি প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব নাইম হাসান হৃদয়। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে আসলে সামিয়া মাসুদ মমো ওর কাছে শেষ প্রশ্নটি করতে চাই। মমো, আপনি নিজেও হিজাব পরিধান করেন। আমরা কিন্তু অতীতে দীর্ঘদিন কিন্তু এরকম বিভিন্ন অভিযোগ শুনেছি যে শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে সেটা হলে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পাবলিক স্কয়ারে কিংবা ডিপার্টমেন্টে সহ পরীক্ষার হলে বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে নারী শিক্ষার্থীদের কটু কথা শুনতে হয়েছে, কিংবা হেনস্থার শিকার হতে হয়েছে আসলে। তো এই বিষয়ে আসলে মমো আপনার কাছেও একটু ছোট্ট করে শুনতে চাই, এবং আপনার যে নির্বাচনের প্রতিশ্রুতি, সেখানে এই ধরনের আসলে কোনো বিষয় রয়েছে কিনা মমো? প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে হিজাব নিকাব পরে তাদেরকে হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন শিক্ষকরা সরাসরি কটূক্তি করেছে যে হিজাব নিকাব পরিধান করা যাবে না, বা হিজাব নিকাব পরিধান করেছে কেন। এই নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে মুক্ত চিন্তার খুবই একটা আমরা হচ্ছে স্ফুরণ ঘটাতে চাই, বা মুক্ত চিন্তার স্ফুরণ দেখতে চাই। যদি এই কথা মানে আসলে আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি আর কি। মুক্ত চিন্তার স্ফুরণ করতে বলতে এইটা না যে আমি হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরবো, আমার শুধুমাত্র এইটার স্বাধীনতা দিতে হবে। আসলে পোশাকের স্বাধীনতা বা মুক্ত চিন্তার যে বিষয়টা, এটা হচ্ছে আমি যদি হচ্ছে হিজাব পড়তে চাই বা আমি যদি নিকাব পড়তে চাই, সেক্ষেত্রে আমাকে কোনো হেনস্থার শিকার হতে হবে না। এটাই আসলে ব্যক্তি স্বাধীনতা আর কি। ব্যক্তি স্বাধীনতা শুধুমাত্র যে আমি একটা নির্দিষ্ট ধরনের ড্রেস পরবো ওইটা না, আমি যে কোনো ধরনের হচ্ছে আমার হচ্ছে যেটা আমার কমিউনিটির সাথে যায়, সেই কমিউনিটির সাথে কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে যায়, ওরকম আমি যে কোনো ধরনের পোশাকই পরতে পারি। তো এখন আসেন যে এই সংক্রান্ত বিষয়গুলোতে বিগত সময়গুলোতে আমাদের হলের শিক্ষা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলোতে শিক্ষার্থীদের খুবই পরিমাণে হেনস্থার শিকার হতে হয়েছে। ইভেন এখনো যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এইটা পুরোপুরি উঠে গেছে সেটা আমি বলবো না, কারণ দেখা যায় যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের কাছ থেকে শুনি বা জুনিয়রদের কাছ থেকে শুনি। জুনিয়ররা এসে জিজ্ঞেস করে যে আপু, আমার অমুক টিচার তো বলেছে যে প্রেজেন্টেশনের দিন একটু সুন্দর করে মানে প্রেজেন্টেবল হয়ে শাড়ি টাড়ি পরে আসতে, তো আমি যদি শাড়ি পরে না যাই তাহলে কি আমাকে নাম্বার কম দেবে? তো এইটা এখনো ইনডিরেক্টলি আমাদের বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করে যে আমরা হিজাব নিকাব বোরকা পরিহিত যে শিক্ষার্থীরা আছে তাদেরকে তারা তাদের পছন্দ অনুযায়ী পোশাক পরবে, সেই স্বাধীনতাটা এখনো পর্যন্ত দিতে পারিনি। বিভিন্ন ক্ষেত্রে প্রেজেন্টেশনের দোহাই দিয়ে, ফর্মাল ড্রেসের দোহাই দিয়ে, বিভিন্ন দোহাই দিয়ে তাদেরকে এখনো সেই জায়গা থেকে আটকে রাখা হচ্ছে, বা তাদের হচ্ছে এই ব্যাপারগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা আমি বলবো। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভাবে আমি যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না, তাই এই ক্ষেত্রে আমার যেই হচ্ছে আমার কি একটা ভূমিকা রাখার ক্ষেত্রটা আসলে খুবই মানে ওই কেন্দ্রীয় ভাবে একটু সংকীর্ণ। এই ক্ষেত্রে হচ্ছে যারা হৃদয় ভাইয়ের মতো ভাইরা যারা আছেন, যারা সেন্ট্রালে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের উপর এই দায়টা বা এই দায়িত্বটা আরো একটু বেশি বর্তায়। অবশ্যই আমার হচ্ছে সেন্ট্রালে যারা থাকবেন তাদেরকে মানে আমাদের ছাত্রীদের যে এই ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সমাধানে আমি সাহায্য করব একজন হল প্রতিনিধি হিসেবে, যদি আমি নির্বাচিত হই। আমি যদি নির্বাচিত না হই তাহলে তখনও আমি এই হিজাব ফোবিয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, বা
এই বিষয়গুলো নিয়ে আমার কণ্ঠ জারি রাখবো। আর আমার হলের ক্ষেত্রে যে বিষয়টা আমি করব সেটা আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের হলে অনেক সময় দেখা যায় যে স্টাফরা যাদেরকে আমরা দাদু ডাকি আরকি, আমাদের হল গেটে ঢোকার সময় পুরুষ স্টাফরা থাকে, তাদেরকে অনেক সময় এইটা খুব বেশি হয় না মেয়েদের হলে, কিন্তু আসলে মাঝে মধ্যে একটা মানে দু একটা কথা কানে এসেছে যে দাদুদেরকে হচ্ছে আসলে দাদুদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয় বা চেহারা দেখাতে হয়, ওরকম দু একটা ক্ষেত্র ঘটেছে আরকি। দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো এই ক্ষেত্রে এটা থেকে, এই বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি হলে মেয়েদেরকে, যাতে তারা কার্ডটা পাঞ্চ করে প্রবেশ করতে পারে, সেই পাঞ্চিং কার্ড পাঞ্চ মেশিন বসানো এবং হচ্ছে প্রযুক্তির সহায়তায় এই পরিবর্তনটা আনার চেষ্টা করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সামিয়া মাসুদ মোমো আপনাকে। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জনাব নাইম হাসান হৃদয় আপনার প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জনাব মনোয়ার হোসেন প্রান্ত আপনার প্রতি। আপনারা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় থেকে আসলে আমাদেরকে সময় দিয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সামিয়া মাসুদ মোমো আপনার প্রতি। আপনার আসলে মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের প্রিয় দর্শক মণ্ডলীর প্রতি, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করলেন। শুধু দর্শক, টক স্টেশন লাইভ নিয়মিত দেখতে চোখ রাখুন দ্য ইনক্লুসিভের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।